পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। কিছুক্ষণ আগে দূরদর্শনের পর্দায় একটা চন্দ্রোদয় দেখলাম। রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী, যিনি আজ থেকে 10 বছর আগে ঘোষণা করেছিলেন যে উই হ্যাভ এন্টার্ড ইনটু আ ভিসিয়াস সার্কেল, আমরা একটা পাপ চক্রের মধ্যে প্রবেশ করেছি। তার আমরা সুস্থ জীবন এবং দীর্ঘায়ু কামনা করছি এবং একই সঙ্গে বাংলার অর্থনীতি রাজনীতির ইতিহাসে তার নাম এই পুরো অর্থ ব্যবস্থাটাকে রসাতলে পৌঁছানোর জন্য স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই বিশ্বাস রাখছি। আজকে ভোট অন অ্যাকাউন্টের নামে আমরা যে ভোটমুখী ভাঁওতা দেখলাম, যে প্রকল্পের প্রহসন দেখলাম, তা সম্পূর্ণ পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যাখ্যান করবে এই বিশ্বাস আমরা রাখছি। মুখ্যমন্ত্রী বললেন যে অতিমারিকালে কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের অসহযোগিতা, যখন সারা দেশে প্রায় অর্থনীতির সংকুচন 20 থেকে 21% মধ্যে, যখন ফিসক্যাল ডেফিসিট 9.5%, তখন কোন মন্ত্র বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এতগুলো ঘোষণা করে দিলেন? সরকার কোথা থেকে আয় করবেন? তাদের আয় বৃদ্ধির উৎস কি? আগামী দিনে সরকারের রেভিনিউ কি? সরকার কত ঋণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আছে? সরকারের বৃদ্ধি কিভাবে হচ্ছে? তার ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ঘোষণা করছেন, কিন্তু কোথা থেকে কি রেভিনিউ জেনারেট করবে, কোথা থেকে কর্মসংস্থানের সুযোগ আসবে, সরকার এই কথা একবারও বললেন না। মুখ্যমন্ত্রীর ভাষণে আমরা বহু স্কুলের কথা শুনলাম, কিন্তু যত সংখ্যক স্কুলের কথা শোনা গেল, তার যে বাজেটারি অ্যালোকেশন বা তার ভোট অ্যান্ড অ্যাকাউন্টে যে অর্থের বরাদ্দ তিনি করলেন, তা দিয়ে অত স্কুল সম্ভব নয়। আমরা বারবার একটা কথা বলছি যে একটা ভোট সাথী কার্ড নির্বাচনের আগে দুয়ারে সরকারের মধ্যে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে যাবার জন্য নিয়ে আসা হয়েছে। আমরা প্রথমেই বলেছিলাম এটা ভায়াবল নয়, এটা একটা গিমিক, সম্পূর্ণ তামাশা তৈরি করেছে রাজ্য সরকার। আজ আবার সেটা প্রমাণিত হলো যে তিনি 10 কোটি মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা বললেন, আর তার জন্য বরাদ্দ করলেন মাত্র 1,500 কোটি টাকা। এই যোগ বিয়োগ আপনারা করে নেবেন। পশ্চিমবঙ্গের মানুষ আমার মনে হয় এইটুকুনি অঙ্ক জানে যে 1,500 কোটিকে যদি 10 কোটি দিয়ে ভাগ করা হয়, তাহলে মাথা পিছু কত টাকা স্বাস্থ্যের জন্য বরাদ্দ হয়। এই ভোট সাথী কার্ড যে আসলে শুধুমাত্রই ভোটের লক্ষ্যে বাংলা পেরেছেন, যে ভোট সাথী ভোট পর্যন্ত, কিন্তু আয়ুষ্মান ভারত মৃত্যুর শেষ দিন পর্যন্ত। উনি যে বন্দরের কথা বললেন, সেই বন্দরের ছাড় কেন্দ্রীয় সরকার, পারমিশন কেন্দ্রীয় সরকার দিয়েছে। উনি ওএনজিসি নিয়ে, অশোকনগরের কয়লা নিয়ে, তেল নিয়ে উনি বললেন বিরাট কর্মসংস্থান তৈরি হবে, সেটাও কেন্দ্র সরকারের প্রকল্প। ওএনজিসিতে তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পরিচালনা করে না। একটা বিশাল কোল ব্লক পাওয়া গেছে দেউচা পাচানি, তার সঙ্গে উনি বিরাট কর্মসংস্থানের হিসাব দেখিয়ে দিলেন যে প্রচুর কর্মসংস্থান হবে। সেখানেও কিন্তু রাজ্য সরকারের কোথাও কিছু করণীয় নেই। রাজ্য সরকার এমন কিছু ইনফ্রাস্ট্রাকচারের কথা বলেছেন যে ইনফ্রাস্ট্রাকচারগুলো সম্পূর্ণভাবেই কেন্দ্রের অর্থ সাহায্য ছাড়া তৈরি হবে না। 25,000 কোটি টাকা কেন্দ্র বরাদ্দ করেছে এখানে রাস্তা নির্মাণে। সেটাকে বলেছেন আমাদের সমস্ত রাস্তা আগে তৈরি হয়ে গেছে। একদিকে বলছেন যে রাস্তা তারা সারাচ্ছেন, আর গোটা NH-34 ওপরে গত 3 বছর ধরে কোনো জায়গায় একটু ভাঙা থাকলেই সেখানেই তৃণমূল কংগ্রেস বোর্ড লাগিয়ে রাখে যে এই রাস্তা রক্ষণাবেক্ষণ করবার সম্পূর্ণ দায়িত্ব কেন্দ্র সরকারের। সরকার নতুন এয়ারপোর্ট তৈরির কথা বললেন, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কথা বললেন। এয়ারপোর্টের ছাড়পত্র নিশ্চয়ই ভারত সরকার তাকে দেবে, আমরাও এই অর্থনৈতিক যাতে একটা আসুক বুস্টাপ হয় সেটার দিকে দেখব। কিন্তু যে টাকা বরাদ্দ করেছেন ওই টাকা দিয়ে এয়ারপোর্টের রানওয়ে পর্যন্ত আধুনিক ভারতবর্ষ বা আধুনিক পৃথিবীতে তৈরি করা সম্ভব নয়। সরকার বলছেন আমরা 10 লক্ষ সেলফ হেল্প গ্রুপ তৈরি করব। এর মানে কি? ভোটের 2 মাস আগে 10 লক্ষ সেলফ হেল্প গ্রুপ তৈরি হবে? এটা কোথা থেকে হবে, কিভাবে হবে? এর জন্য সরকারের কাছে নির্দিষ্ট কি পরিকল্পনা আছে? সরকার বলছেন আবার নতুন করে প্যারা টিচারের কথা বলেছেন।
সরকার প্যারা টিচারের কথা বলছেন, আর প্রতিদিন প্যারা টিচারদের ওপরে লাঠিচার্জ হচ্ছে, প্রতিদিন প্যারা টিচাররা ধর্নায় বসছে। প্রায় গত 1 বছর ধরে কোনো দিন সল্টলেকের বিকাশ ভবনের সামনে ফুটপাত খালি নেই। কখনো সরকার তাদের লাইন কাটছে, বিদ্যুতের লাইন সংযোগ বিচ্ছিন্ন করছে, কখনো পানীয় জলের জন্য অসহযোগিতা তৈরি করছে, কখনো আশেপাশে কোনো ওয়াশরুম থাকলে সেটা যেটা তারা ব্যবহার না করতে পারে তার ব্যবস্থা করছে। এই সরকার নতুন করে হেলথ সেক্টরে কি ব্যবস্থা করলো? এই সরকার এই বাজেটের মধ্যে দিয়ে হেলথের অন্য বিষয়ে যে ঘোষণা উনি করলেন ভোটকে সামনে রেখে, ভোট অ্যান্ড অ্যাকাউন্টের নামে, এই সরকার যে আজকে ঘোষণা করলো সেটা শুধুমাত্র ভোট সাথী কেন্দ্রিক 1,500 কোটি টাকা, কিন্তু এন্টায়ার হেলথ ইনফ্রাস্ট্রাকচার এই সরকার নতুন কি টাকা খরচা করবে? এতগুলো রাজ্যে মেডিকেল কলেজ তৈরি করেছেন, তার উন্নতির জন্য কি ব্যবস্থা হবে তার এই বক্তব্যের মধ্যে নেই। সরকার নতুন যে কটা বিশ্ববিদ্যালয় তৈরি করেছে, বিশ্ববিদ্যালয়গুলো কার্যত কলেজের ইনফ্রাস্ট্রাকচার এখনো দাঁড় করাতে পারেনি, সেখানে সরকারের বিনিয়োগ কি? সরকার একবারও মানুষের সামনে তা বলে উঠতে পারলেন না। আজকে মুখ্যমন্ত্রী এই বাজেট বক্তৃতা দিলেন, এই বাজেট বক্তৃতা না ভোট বক্তৃতা আমরা বুঝতে পারলাম না। এই প্রথম, আমার মনে হয় ভুলও হতে পারে, এই প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট বক্তৃতা সরাসরি বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া সরাসরি সম্প্রচারণ করলেন। কিন্তু বিধানসভার মধ্যে যখন সম্প্রচারণ চলছে তখন কিছু বিরোধীরা, মানে আমাদের দলের যে প্রতিবাদ হয়েছিল তাদের মুখ একবারে চোখে পড়ল না। এটা আমি জানি না এটা সংবাদ মাধ্যমের বাধ্যবাধকতা নাকি এটা কোনো ইনস্ট্রাকশন ছিল স্পিকারের পক্ষ থেকে, সেটা জানা নেই। মুখ্যমন্ত্রী কার জন্য বাজেট প্লেস করলেন? মুখ্যমন্ত্রীর বাজেট বক্তৃতায় মনে হলো তিনি তৃণমূল কংগ্রেসের যে এমএলএরা আছেন, তাদের যে মন্ত্রীরা আছেন, তাদের উদ্দেশ্যে তাকিয়ে বলছেন যে করে দিলাম, হাততালি দাও, ভালো করে মিষ্টি খাইয়ে দাও। মুখ্যমন্ত্রী বক্তৃতাকে বলছেন, আর যখনই দেখানো যাচ্ছে তখনই দেখা যাচ্ছে তাদের ফোকাস করা হচ্ছে, তাদের ছবি দেখানো হচ্ছে। কিন্তু আইন সভাগুলো সরকারি দলের নয়, আইন সভাগুলো বিরোধী দলের। আইন সভাগুলো বিরোধীদের, এবং বিরোধীদের যে সামান্যতম স্পেস এই সরকার দিতে চায় না, তৃণমূল কংগ্রেস দিতে চায় না। গণতন্ত্রের প্রাথমিক যে শর্ত, রাইট টু ডিসেন্ট, বিরোধিতার অধিকার, সেই সমালোচনা করার অধিকার, মত প্রকাশের অধিকার হাউসের মধ্যে, সেই অধিকার এই সরকার দিতে চায় না। তার আরেকবার এটা তার প্রকাশিত হলো। এই সরকার যেভাবে আজকে শুধুমাত্র ভোটার অ্যাকাউন্টকে কাজে লাগিয়ে কার্যত ভোটের আগে একটি প্রচার দিলেন, এটা যে সম্পূর্ণ প্রচার সর্বস্ব। এতগুলো প্রকল্প নিয়ে এসেছেন, এগুলো প্রকল্পের প্রহসন। পশ্চিমবঙ্গের মানুষ নির্বাচনের আগে আরেকটা ভোট ভাঁওতা দেখলেন। যে অলচিকি ভাষার তিনি কথা বললেন, আজকে সেই অলচিকি ভাষায় কত টাকায় এতগুলো স্কুল তৈরি করা সম্ভব? একদিকে তিনি মাদ্রাসার কথা বলছেন, আর ওদিকে বিকাশ ভবনের সামনে মাদ্রাসার শিক্ষক যারা আছেন তারা সেখানে ধর্ণা দিচ্ছে। যেদিন এই সরকার ক্ষমতায় আসে সেদিন মানুষের সামনে দাঁড়িয়ে একটি কথা বলেছিলেন যে আমরা এই মুহূর্তে 10,000 মাদ্রাসাকে অনুমোদন দিলাম। আমরা সেদিন বলেছি যে 10,000 মাদ্রাসার পরিসংখ্যান রাজ্য সরকারের কাছে নেই। রাজ্য সরকার এতগুলো মাদ্রাসার আছে কিনা, এত মাদ্রাসার ঠিকানা কি রাজ্য সরকার জানেন না। আজকে এবং কেন্দ্র সরকারের থেকে যে টাকা আসে এই মাদ্রাসা শিক্ষার জন্য, সেই টাকা একবার নেওয়া হয়েছে যখন সেখানে তারা বাচ্চারা মিড ডে মিল পাচ্ছে না, যখন মাদ্রাসা শিক্ষকরা সেখানকার পার্শ্ব শিক্ষকরা টাকা পাচ্ছেন না, যখন সরকার তার পূর্ব নির্ধারিত ঘোষণা মতো পার্শ্ব শিক্ষকদের জন্য, অস্থায়ী শিক্ষকদের জন্য কলেজে তার কোনো নির্দিষ্ট পদক্ষেপ নিতে পারেননি, তারা মিড ডে মিল পাচ্ছেন না, অথচ কেন্দ্রীয় অনুদান যেটা পাওয়া যায় সেটা রাজ্য সরকার বন্ধ রেখেছে। এ কারণেই যে কেন্দ্রের বিরোধিতা করতে হবে, সংখ্যালঘুদের সামনে দাঁড়িয়ে বলতে হবে এটা একটা কেন্দ্রে একটি মুসলমান বিরোধী, সংখ্যালঘু বিরোধী দানবীয় সরকার কাজ করছে, দাঙ্গাবাজদের সরকার কাজ করছে। এই ঘোষণা সর্বস্ব বাজেটের আমরা বিরোধিতা করছি। নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে যে বিভিন্ন জায়গায় খোলা হবে, এর অর্থটা কি? মানে সেখানে কি ধরনের কাজকর্ম হবে, যদিও এই বাজেট বক্তৃতার মধ্যে খুব একটা বেশি প্রকাশিত নয়। যুব শক্তির নামে আরেকটি ঘোষণা করেছেন। এই মুহূর্তে যাদের কর্মসংস্থানের কোনো দিশা রাজ্য সরকার দিতে পারেনি, রাজ্য সরকার বলছেন আসছে ইনভেস্টমেন্ট হবে,
এই ইনভেস্টমেন্টের কথা আমরা শুনে আসছি দীর্ঘ 10 বছর ধরে। বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে বামফ্রন্ট সরকার যেদিন ক্ষমতা থেকে চলে যায় সেই অর্থবর্ষে পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট ছিল 15,000 কোটি টাকা, আর যেদিন এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার এসেছে তার পরের বছর ইনভেস্টমেন্ট ছিল পশ্চিমবঙ্গে 318 কোটি টাকা। তারপরে সরকার কোনো প্রথাগতভাবে পশ্চিমবঙ্গে কত বিনিয়োগ হয়েছে তার একটি শব্দ সরকার বলেননি। মুখ্যমন্ত্রী তার এই বক্তৃতায় বলেছেন যে সারা পৃথিবীর মধ্যে এই বাজেট এই সরকার নজির সৃষ্টি করেছে। মুখ্যমন্ত্রী বলেছেন সারা বিশ্বের শিল্পপতিদের, সারা বিশ্বের বাণিজ্যকে এই সরকারের নীতি তাদের আকর্ষণ করবে, অথচ একই সঙ্গে দাঁড়িয়ে আমরা দেখলাম যে সারা দেশের মধ্যে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই যে আছে তার 1% আছে পশ্চিমবঙ্গে। এ রাজ্যে কোনো বিনিয়োগ নেই, বিনিয়োগের পরিসর নেই, এ রাজ্যে আইন শৃঙ্খলার অবস্থা ঠিক নেই, এ রাজ্যে কোনো বড় বিনিয়োগ হয়নি, কোনো বড় কারখানা তৈরি হয়নি, এ রাজ্যে শিল্পপতিরা ভিন্ন রাজ্যে পুঁজি সরিয়ে নিয়ে যাচ্ছেন। এই ফ্লাইট অফ ক্যাপিটালকে রাজ্য সরকার রোধ করতে পারেনি। এই সরকার মানুষের সামনে দাঁড়িয়ে বিনিয়োগের কথা বলছেন, কিন্তু রাজ্যে প্রকৃত কোনো বিনিয়োগের অবস্থা নেই। কয়লা তদন্তে সিবিআই এর পাশাপাশি সিআইডি তদন্ত করবে সিদ্ধান্ত হয়েছে, আপনারা এটাকে কিভাবে দেখছেন? আমাদের দেখার তো কিছু নেই, আইনের পথে চলবে। সিআইডি তদন্ত যদি হঠাৎ সিআইডির তদন্ত এখন একা শুরু হলো কেন? এতদিন পর্যন্ত কি কয়লা চুরি হয়নি? এতদিন পর্যন্ত কয়লা চুরিকে কেন্দ্র করে তো বহু বক্তৃতা, বহু সভা, বহু অভিযোগ চলেছে। যখন এটার তদন্ত চলছে একটি কেন্দ্রীয় সংস্থার দ্বারা, সেখানে রাজ্য সরকারের আবার নতুন করে সিআইডির তদন্তের মধ্যে ঢুকে পড়া, আসল বিষয়টাকে গুলিয়ে দেবার কিংবা কাউকে আড়াল করবার চেষ্টা করা হচ্ছে। এটা নিঃসন্দেহে এটা একটা সাংবিধানিক সংকট তৈরি হবে। সমীদা, উনি বলেছেন 30শে জুন পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়া হবে এবং তারপরেও এই প্রকল্প চালু থাকবে। তার জন্য বরাদ্দ করা হলো 1,500 কোটি টাকা, 1,500 কোটি টাকা। উনি ঘোষণা করেছেন 1,500 কোটি টাকা আসবে কোথা থেকে? সরকারের রেভিনিউ কোথা থেকে আসছে? কত শতাংশ টাকা টোটাল তাদের সরকারের যে আয় দেখাচ্ছে তার মধ্যে কত শতাংশ টাকা রেভিনিউ থেকে আসছে? ঘোষণা হয়েছেন মানুষ বিনা পয়সায় রেশন পাবে, এর তো কেউ বিরোধিতা করবে না, কিন্তু সেটার জন্য কেন্দ্রের সহযোগিতা লাগবে। কেন্দ্রের ফান্ড ছাড়া এই সরকারের কোনো অবস্থা নেই যে সে তার কোনো প্রকল্পকে বাস্তবায়িত করতে পারে। মা নামে নতুন একটি প্রকল্প চালু করছে রাজ্য সরকার। খুব অল্প দামে কমিউনিটি কিচেন তৈরি হবে বিভিন্ন জায়গায়, সেখান থেকে সামান্য মূল্যে মানুষ খাবার পাবে। এ তো অনেকদিন আগেও শুনেছি, এ তো অনেকদিন আগেও দক্ষিণ ভারতের একটি রাজ্যের অনুকরণে এখানে করা হয়েছিল, তো খুব একটা বেশি ফলপ্রসূ হয়নি। রাজ্যের প্রাক্তন মন্ত্রী আছেন এখানে, উনি বিষয়টা ভালো বলতে পারবেন। যে পূর্বে ঘোষণা হয়েছিল পশ্চিমবঙ্গে এই কিচেনের ব্যাপারে, এই ধরনের একটা প্রকল্প আগে ঘোষণা করেছিলেন, সেটা সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি। এটা ভোটের আগে চমক, ভোটের আগে ঘোষণা। দরিদ্র মানুষ খেতে পাবে, মানুষ বিনা পয়সায় রেশন পাবে, এটা তো প্রত্যেকটা দলই চায়, কিন্তু এরা দিতে পারছেন না। বছরে দুবার 2 মাস ধরে দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান কর্মসূচি চলবে এখন থেকে। বছরে দুবার 2 মাস ধরে দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান কর্মসূচি চলবে এখন থেকে। এই সরকারটা মানে বিজেপিকে দায়িত্ব দিয়ে যাচ্ছে আর কি, এটা বিজেপিকে দায়িত্ব দিল আগামী 2 বছর ধরে যাতে প্রকল্পটাকে চালিয়ে যাওয়া যায়। এবার আমরা ঠিক করবো আমরা দুয়ারে যাব না ছাদে যাবো এসে। আরেকটা বলছে যে প্রতি বছর দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব দেওয়া হবে, তরুণদের জন্য স্বপ্ন প্রকল্প। এই ট্যাব তো এখনো পর্যন্ত সকলকে দিতে পারেননি, আর ট্যাবের পরিবর্তে নির্বাচনের আগে 10,000 টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে দিয়েছেন, ভালো করেছেন। দেখা উচিত সরকারই যখন ট্যাবটা জোগাড় করতে পারছে না, যাদের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে তারা কি করে ট্যাবটা জোগাড় করবে? মানুষ এটা বুঝতে পারছেন। বিধবা পেনশনের নামে মানে প্রকল্পে 1,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিধবা পেনশন বরাদ্দ করেছেন, পুরোহিত ভাতা 100 কোটি টাকা। সমস্তই হচ্ছে প্রকল্পের প্রহসন। প্রকল্প ঘোষণা হয়ে যাচ্ছে, কিন্তু সেই টাকাটা কোথা থেকে আসবে সেটাই তো নির্ধারিত নেই। অর্থমন্ত্রী আজকে সাংবাদিক সম্মেলন করে হয়তো বলছেন, দূরভাষার মধ্যে দিয়ে তিনি জানালেন যে কত শতাংশ তিনি বৃদ্ধি করেছেন, কিন্তু তার আয় বৃদ্ধিটা কিভাবে হয়েছে? ক্যাপিটাল এক্সপেন্ডিচারের কথা বললেন 10 গুণ 14 গুণ বৃদ্ধির কথা বলছেন, কিন্তু কোথা থেকে আয় করবেন? ডেট ট্র্যাক যে দিয়ে উনি শুরু করেছিলেন, ঋণ জাল, ভিসিএস সার্কেল, পাপ চক্র,
সেই পাপচক্র থেকে এই সরকার কতটা নিজেকে বার করতে পারলো, তার দিশাটা কোথায়, সেটাই বাজেটে নেই। 5 বছরে এটা অস্বচ্ছ বাজেট। 5 বছরের মধ্যে সমস্ত গ্রামীণ রাস্তাকে রাজ্য সড়কে যুক্ত করা হবে, 500 কোটি টাকা বরাদ্দ করা হবে। অলরেডি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার ডাবল লেন হচ্ছে। এটা তো প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, যে নামটা বদলে বাংলা গ্রাম সড়ক যোজনা করা হয়েছে, ওটা তো কেন্দ্র সরকারের প্রকল্প। সহযোগিতা যদি করতেন আরও বেশি টাকা আসতো, আরও দ্রুত তৈরি হতো। কেন্দ্রের বিরোধিতা এবং কেন্দ্রের বৈমাতৃসুলভ আচরণ করে করে এই অবস্থায় আজকে তারা পৌঁছেছেন রাজ্যকে। আচ্ছা, এটা নিয়ে একটু পরিষ্কার করে বলুন। এই সমস্যা কোনো পরিষ্কারের ব্যাপার নেই। যত পরিকল্পনা, যত প্রকল্প উনি ঘোষণা করেছেন, এই প্রকল্প বাস্তবায়িত করা যাবে, এবং এই প্রকল্প বাস্তবায়িত তখনই হবে যখন ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট এখানে তৈরি হবে। 44 বছর পর কেন্দ্রে যে দলের সরকার এবং পশ্চিমবঙ্গে সেই দলের সরকার হবে, তার মধ্যে দিয়ে এই তার ঘোষিত প্রকল্প, তার যে স্বপ্ন, তার যে ইচ্ছা, তার ভালোবাসা, তিনি যেভাবে আবেগতাড়িত হয়ে আজকে বলছিলেন, আমরাই সেগুলো সম্পূর্ণ করব। কম্পিউটার ডেটা এন্ট্রি অপারেটর, গ্রিন পুলিশ, সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ, যত কন্ট্রাকচুয়াল পদ আছে, তার নিয়োগ কিভাবে হয়েছে, কোথা থেকে হয়েছে, তার নিয়োগের মেধার ভিত্তিটা কি, কোন পদ্ধতিতে নিয়োগ হয়েছে, এই নিয়ে আমরা বারবার আমাদের দলের পক্ষ থেকে প্রশ্ন তুলেছি। আমাদের দাবি বর্তমান রাজ্য সরকারের কাছে, মানে বিদায়ী রাজ্য সরকারের কাছে, যে শুধু ব্যক্তিগত প্রতিহিংসার কারণে তদন্ত কমিটি বসান। উনি বলেছেন আপনাদের সামনেও, উনি স্বাগত জানিয়েছেন, এরপরে এই প্রশ্নের কোনো মানে হয় না। উনি স্বাগত জানিয়েছেন এবং এও বলেছেন যদি গোটা প্যানেলকে বাতিল করে দেয় তাতেও তার কোনো আপত্তি নেই, কিচ্ছু যে আসবে না। কিন্তু সরকার অনুগ্রহ করে সমস্ত ক্ষেত্রে আজকে যত কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, যত অস্থায়ী পদে নিয়োগ হয়েছে, কিভাবে নিয়োগ হয়েছে, কোন পদ্ধতিতে নিয়োগ হয়েছে, কবে অ্যাডভার্টাইজমেন্ট করেছেন, কবে ইন্টারভিউ হয়েছে, কোন রিটেন পরীক্ষা হয়েছে কিনা, হলে কোথায় হয়েছে, কোন অফিসে তালিকা তৈরি হয়েছে, সেটা প্রকাশ্যে নিয়ে আসুন মানুষের সামনে। এই সরকারের সম্পূর্ণ নিয়োগ ব্যবস্থা এবং পদ্ধতি অস্বচ্ছ, সম্পূর্ণ দুর্নীতিযুক্ত। সরকারের অর্থমন্ত্রী একবার প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে শিক্ষামন্ত্রী বিবৃতি দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, যে কেউ যদি চাকরি দেবার নাম করে টাকা নেয় তার দায়িত্ব তার দলের নয়। অর্থাৎ পরোক্ষভাবে শিক্ষামন্ত্রী স্বীকার করেছিলেন যে তার দফতরে কিছু কিছু তাদের দলের কর্মীরা এই কাজ করছেন। এটা তাদের বিবৃতি, আমাদের বক্তব্য নয়। আমাদের অবস্থান হচ্ছে সম্পূর্ণ নিয়োগের ব্যবস্থাটা ওরা শ্বেতপত্র প্রকাশ করে মানুষের সামনে জানান। এবং আপনারা জানেন, আমি বলছি, আপনারা জানেন যে গত 2 দিন আগে এটা নিয়ে আলিপুরদুয়ারের সবাই উনি বলেছিলেন, তার পাল্টা আমি দিয়েছিলাম। আমার শুধু একটাই বক্তব্য, যে নিয়োগ নিয়ে তিনি তদন্ত করছেন, নিশ্চিতভাবে আমি তাকে স্বাগত জানাই, এবং এখানে নিরপেক্ষভাবে বোর্ড অ্যাপয়েন্ট করে কিভাবে কি করা হয়েছিল নিশ্চিতভাবে তদন্ত হলে সেটা উঠে আসবে, এবং তারপরে কি হয়েছে সেটারও আমি চাই সঠিক তদন্ত। কোনো প্রতিহিংসার বশে আমি চাই না যে ইচ্ছাকৃতভাবে কোনো তদন্ত হোক, বরঞ্চ আমি যে প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নটা সমীক্ষা করছে। আজ অবধি এই রাজ্য সরকার যত কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট বিভিন্ন দপ্তরে দিয়েছে সবকটারই সঠিক তদন্ত, কেন শুধু এটার হলো, সবকটার কেন হলো না? আমরা সেই দাবিও তুলছি যে এটারও হোক, তার সাথে সাথে যত নিয়োগ হয়েছে আজ অবধি এই কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট সবকটার তদন্ত হোক, এটা আমাদের দাবি। আপনারা কি এটা নিয়ে সিবিআই তদন্ত বা আদালতের দ্বারস্থ হবেন? এটা সম্পূর্ণভাবে বলা যাচ্ছে না। আমরা দল সামগ্রিকভাবে সিদ্ধান্ত নিয়ে খুব শীঘ্রই আপনাদের জানিয়ে দেবো। না, আপনারা তো বুঝতে পারছেন প্রতিহিংসামূলক হচ্ছে। প্রতিহিংসা করে বিজেপিকে কোনো লাভ হবে না। বিজেপি প্রতিহিংসার পাল্টা প্রতিহিংসার রাজনীতি করে না। পলিটিক্যাল ভেন্ডেটা ফুলফিল করার রাজনীতি বিজেপির নেই। তদন্তের পথে চলবে। আমরা গণতান্ত্রিক পরিসরে গণতন্ত্র মেনে শান্তিপূর্ণভাবে এই সরকারকে বিদায় দিয়ে দেবো। আজকে প্রাপ্ত বসু উনি বলেছেন যে আপনাদের রথযাত্রা হবে ওটা বিদ্বেষ ছড়ানোর রথযাত্রা হবে, বাংলার মানুষ সচেতন এই বিষয় নিয়ে কি বলবেন? সামাজিক বিভাজনের যাত্রা এ তো বহু পুরনো দিন থেকে শুনছি। আমি যবে থেকে ভারতীয় জনতা পার্টির সদস্য, 4 দশক ধরেই এটা শুনছি, সাম্প্রদায়িক বিভাজন। ওরা বলেছিলেন, এখন আগে বামপন্থীরা বলতেন 2 থেকে আমরা 303-এ পৌঁছেছি মানুষকে সঙ্গে নিয়ে এই দেশের মাটিতে মানুষের কথা বলে।
মানুষ আমাদের এই জায়গায় পৌঁছেছেন। 2019 সালের নির্বাচনের আগে তারা বলেছিলেন 2019 বিজেপি ফিনিশ, 42-42, আমাদের কিছু বলতে হয়নি। এই একই অভিযোগগুলো তখন করেছিলেন, মানুষ তার উত্তর দিয়েছেন। যে যার নিজের নির্বাচনী কেন্দ্রের দিকে তাকান, উনিও ওনার নির্বাচনী কেন্দ্রটাকে ভালোভাবে নারিশ করুন, সেটা ওনার পক্ষে ভালো হবে। আরেকটা হচ্ছে আজকে দীপঙ্কর চলচ্চিত্র অভিনেতা, তিনি জয়েন করেছেন রশিদ খানের মেয়ে, তিনি জয়েন করেছেন তৃণমূল কংগ্রেসে, কি করবেন? গণতান্ত্রিক দেশ জয়েন করবেন, আমরা কি তাকে তার গান শোনা বন্ধ করে দেবো? না দীপঙ্কর দার সিনেমা দেখা বন্ধ করে দেবো? আরো বেশি করে দেখবো, কিন্তু ভালো কথা। বিজেপি এই রাজনীতিতে বিশ্বাস করে না। গণতান্ত্রিক পদ্ধতিতে যে কেউ যে কোনো রাজনৈতিক দলে যোগদান করতে পারে, সুতরাং আমরা সেখানে ভাবি না কেউ তার উপরে তাকে রাজনৈতিক শত্রু ভাবি না। একটা প্রশ্ন ছিল যে আপনারা বললেন যে ভোটার অ্যাকাউন্ট 3 মাসের জন্য হওয়ার কথা, 3 মাস পরে ভোট হবে, ভোটের পর নতুন সরকার আসতে পারে, সেটাই নিয়ম। হ্যাঁ নতুন সরকার আসতে পারে, তাহলে তার পরবর্তী প্রকল্পগুলো এখনই ঘোষণা হয়ে যাচ্ছে কিভাবে? একই প্রশ্ন, একই কাজ তো কেন্দ্র সরকার করেছে। 2019-এর লোকসভা নির্বাচনের আগেই 24 সাল বা 26 সাল পর্যন্ত প্রকল্প ঘোষণা করা তো কেন্দ্র সরকারের ছিল। সম্পূর্ণ দুটো ভিন্ন, এবারও করেছে। এখনো 26 সালে কি হবে? 26 সালে মাঝে লোকসভা নির্বাচন আছে, এবারেও সেটা করেছে, কিন্তু এটা ভোট অন অ্যাকাউন্ট হয়নি, এটা সম্পূর্ণ দলীয় ভাষণ হয়েছে। প্রত্যেক মন্ত্রীর দিকে বিধায়কের থেকে তাকিয়ে মুখ্যমন্ত্রী অ্যাড্রেস করে বলছেন করে দিলাম, খুশি তো? তার বডি ল্যাঙ্গুয়েজ, তার শব্দ চয়ন, এবং আপনাদের যারা বিশিষ্ট সাংবাদিকরা যেভাবে ফোকাস করেছেন, নাম ধরে ধরে যিনি বললেন, এটা আর যাই হোক না কেন পশ্চিমবঙ্গের ইতিহাসে, আমার মনে হয় ভারতবর্ষের কোনো বিধানসভার ইতিহাসে একটা নজিরবিহীন দিন হিসেবে আজকের দিনটা থাকলো। অ্যাড করব শ্রমিক, প্রথম কথা আমি আমি বুঝতে পারছি না যে আদৌ যে সরকার কয়েক মাসের মধ্যে একটা নির্বাচন ফেস করতে চলেছে, সেই সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারে কি করে? আমার তো এটাই প্রথম প্রশ্ন। একটা ভোট অন অ্যাকাউন্ট হয় যে 3 মাসের জন্য ব্যয় বরাদ্দ, অর্থাৎ এপ্রিল থেকে জুন, এই 3 মাসের ব্যয় বরাদ্দের জন্য এটা হচ্ছে সব জায়গার নিয়ম। উনি আলটিমেটলি এটা পূর্ণাঙ্গ বাজেটের নাম করে আমার মনে হয় তৃণমূলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন। তৃণমূলের নির্বাচনী ইস্তাহারে কি থাকতে পারে সেইটা আজকে বাজেটের মাধ্যমে পশ্চিমবঙ্গ বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী নিজে পেশ করেছেন। প্রথম কথা হচ্ছে এই বাজেট, প্রথম নিয়ম হচ্ছে একটা অর্থবর্ষ থাকে, এপ্রিল টু মার্চ, অর্থাৎ 21 থেকে শুরু করে 21 এপ্রিল থেকে 22 মার্চ। যে সরকার নির্বাচনের মুখোমুখি হবে 3 মাসের মধ্যে, সে জানবে কি করে যে আমি তারপরে কি কি ব্যয় বরাদ্দ করতে পারবো? তার সেই এখতিয়ারের প্রশ্ন উঠে যাবে, কেন মানুষ আগে তাকে নির্বাচিত করলে তবে তো এই যত প্রকল্প বলেছে। দেখুন, স্বপ্নে অনেকে পোলাও রান্না করতে পারে, স্বপ্নে অনেকে নানা রকম রান্না করে খেতে পারি, স্বপ্নে নানা রকম কাপড় জামা পরতে পারি, স্বপ্নে আমরা রাজা হয়ে ঘুরতে পারি, এটা আমরা ভাবতেই পারি। কিন্তু সেই স্বপ্ন তখনই সফল হবে যদি আগামী নির্বাচনে জনসাধারণের দ্বারা এই সরকার আবার নির্বাচিত হয়। সে সম্ভাবনা আগামী দিনে নেই। সরকার পরিবর্তন হচ্ছে, এখানে ভারতীয় জনতা পার্টির সরকার আসবে, যে কথাটা শ্রমিকদা বলছিলেন, ডবল ইঞ্জিন সরকার। সুতরাং আমার মনে এত কথা বলাই উচিত নয়। উনি এটা নির্বাচনী ইস্তাহার বিধানসভা থেকে পড়লেন, এটাই আমার মনে হয় গণতন্ত্রে আজকে আমার মনে হয় একটা সত্যিকারের কালাদিন হিসাবে থাকলো, যেখানে বিধানসভায় একটা সরকার আগামী দিনে ক্ষমতায় আসছে না, ক্ষমতায় আসবে কিনা তার প্রশ্নচিহ্ন রয়েছে, সে সেখানে একটা নির্বাচনী ইস্তাহার বাজেটের নাম করে বিধানসভার একটা পবিত্র সদনে তিনি পড়লেন। এটা আমাদের কাছে সত্যি খুব অবাক লাগছে যে যে সমস্ত প্রকল্পের কথা বলেন এগুলো তো ঠিকই বলছিলেন শ্রমিকরা, সবই তো হচ্ছে ভোটের জন্য করা, যে আমি এই দিয়ে দেবো, আমি ওই দিয়ে দেবো। আরে আমার কাছে বক্তব্য যে তিনি যেগুলো বলেছেন, যেমন 100 দিনের কাজে 1 নম্বর বলেছেন, আমি তো মনে করি এটা আজকে সবার ভেবে দেখা উচিত বাংলার মানুষের। 100 দিনের কাজে যদি কোনো রাজ্য 1 নম্বর হয়, তার মানে আমি বলতে পারি যে 100 দিনের কাজে কোনো রাজ্য 1 নম্বর হওয়া মানে সেই রাজ্য সব থেকে বেশি পিছিয়ে রয়েছে। তার মানে মানুষের হাতে কাজ নেই, মানুষ আজকে কাজ পাচ্ছে না, মানুষের ক্রয় ক্ষমতা নেই, মানুষের জীবনযাত্রার মান উন্নত নয়, মানুষ কিছু করতে পারছে না বলে বাধ্য হয়ে ওই 100 দিনের কাজটাকে করতে হচ্ছে। আজকে বলুন তো, এই যে এত উনি প্রকল্পগুলো ঘোষণা করে দিলেন, এই দেবো, এই ভাতা, অমুক, আপনারা একটু আগে সব বলছিলেন,
উনি একবারও একটা কথা উল্লেখ করতে পেরেছেন? আমার তো মনে হয় তাহলেই আর এই কথাটা বলার প্রয়োজন থাকতো না যে আমরা মানুষের হাতে এমন একটা ব্যবস্থা করে দেবো যে হাতে বা যে পরিবারে শক্ত সমর্থভাবে একটা রোজগার থাকবে যাতে সে তার জীবনযাত্রার মান চালাতে পারে। আমার ডোল পলিটিক্সের দরকারই বা কি? যদি আমি মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে পারি, যদি আমি অর্থনৈতিকভাবে একটা পরিবারকে, একটা মানুষকে স্বাবলম্বী করতে পারি, তাহলে আমি ভাতা দেওয়ার দরকার কি? সেই দিশা কোথায়? আজকে ঋণে জর্জরিত হয়ে গেছে পুরো রাজ্যটা, এগুলো তো প্রশ্ন। এই যে কথাটা একটু আগে, প্রায় 2 কোটি টাকা লোন ছিল 2011 ক্ষমতায়, আর যে প্রজেকশন আছে 5 কোটি টাকায় পৌঁছে যাবে। অর্থাৎ ঋণ নিয়ে 5 লক্ষ কোটি টাকায় পৌঁছে যাবে। অর্থাৎ ঋণ নিয়ে আজকে পুরো রাজ্যের মানুষ বিক্রি হয়ে যাবে। কি ধরনের রাজনীতি, কি ধরনের বাজেট উনি বললেন, যেটা আমি আবার বলছি, এটা নির্বাচনী ইস্তাহার ছাড়া কিচ্ছু নয়। কোনো কিছুতে এই রাজ্য, যদি উনি কি দেখিয়েছেন, এমএসএমইতে কোনোদিনও এই রাজ্য একে নেই, এখনো অব্দি আজকের ডেটে একে নেই, স্মল এন্টারপ্রেনিয়র বা স্টার্ট আপ বিজনেসেও একে নেই, কোনো কিছুতেই একে নেই। এখন বলার জন্য সব কিছু বলা যেতেই পারে। আপনি আমার বলুন তো, কোনো দিশা আছে এই বাজেটের যেটা উনি দেখালেন? না, আমি বাজেট বলবো না, আমি বলবো নির্বাচনী ইস্তাহার যেটা উনি পড়লেন, তার মধ্যে কোনো দিশা আছে? কোনো কর্মসংস্থানের দিশা রয়েছে? কোথাও তিনি বলতে পেরেছেন নির্দিষ্টভাবে যে এত বেকার যুবকদের আমরা স্থায়ী চাকরি দেবো? কোথাও বলতে পেরেছেন? কোনো জায়গায় স্থায়ী চাকরির কোনো একটা জায়গায়, কোথাও কোনো রকম জায়গায় রয়েছে? 5.5 লক্ষ প্রায় পদকে তিনি, স্থায়ী চাকরির পদকে শূন্য রেখে দিয়ে কয়েক হাজার কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট দিয়েছেন। তাতে কার কি উপকার হবে? সুতরাং এই সমস্ত যদি দিশা দেখাতে হতো, তাহলে সত্যিকারের 2-3টে জিনিস দেখাতে পারতেন, যেটা সাধারণ মানুষ উপকৃত হতো, গ্রাম বাংলার মানুষ উপকৃত হতো, মানুষের হাতে টাকা থাকতো, মানুষের ক্রয় ক্ষমতা থাকতো, জীবনযাত্রার মান উন্নত। সেগুলো কিচ্ছু নয়, পুরোপুরি নির্বাচনী ইস্তাহার। এবং এই সব ইস্তাহার দিয়ে কোনো লাভ হবে না, যেটা একটু আগে শ্রমিকদা বলছিলেন। কেন্দ্রের সহযোগিতা ছাড়া রাজ্যের কোনোদিনও উন্নতি হতে পারে না। আর এই ঝগড়া করে মিটিংয়ে না গিয়ে, কোনো অফিসারদের না পাঠিয়ে, মন্ত্রীদের না পাঠিয়ে, বিভিন্ন কেন্দ্রের বরাদ্দগুলোকে রাজ্যে না নিয়ে এসে, বরঞ্চ আমি বলতে পারি যে উনি রাজ্যের মানুষের ক্ষতি করেছেন। বঙ্গনারীর সুন্দর যে রিয়া শাড়ি, এখানে আপনি পাবেন আপনার মনের মতন শাড়ি। তবে আর দেরি কেন, যোগাযোগ করুন 9775148710 ও 6296721846 নম্বরে। আর এই শাড়ির ছোঁয়ায় আপনি হয়ে উঠুন অনন্যা। বেনারসির 3 অধ্যায়, রাজঘরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, সাহা টেক্সটাইল।